না, আমি কোনো মেলাতে এখনো যাইনি এবং যেতেও চাই না। তার কারণটা হচ্ছে এই দুষ্প্রাপ্য বইপত্রের যে দামগুলো থাকে, এই দামগুলো নিয়ে একটা ক্রেতাদের সাথে একটা বড় সমস্যা তৈরি হয়। সেজন্য এত ভিড়ের মধ্যে বইগুলো নিয়ে গিয়ে যদি কিছু বই হারিয়ে যায়, বলছি আমি, বা এবং দাম নিয়ে এত বেশি বিতর্কতে জড়িয়ে পড়তে হবে যে সেই কারণে একদম খুব সিরিয়াস পাঠক ক্রেতা ছাড়া তাদের মধ্যে আমি যেতে চাইও না। তো সেই কারণে ওয়েবসাইটটা করেছি, সেখানে একদম যারা একদম সচেতন যারা ক্রেতা তাদের মাধ্যমেই আমার এই ব্যবসাটা চলছে আর কি। এই মুহূর্তে আমরা স্টুডিওতে পেয়েছি পুরনো বইয়ের দুষ্প্রাপ্য সংগ্রাহক এবং বিক্রেতা মলয় কুমার দে সরকারকে। আপনি একটা বইয়ের দোকান খুলেছেন, সেই দোকানে আপনার পুরনো বই এবং বিভিন্ন হস্তশিল্পের প্রদর্শনী রয়েছে, যেমন ঠিক তেমনি আপনি অনলাইনে এবং অফলাইনে বিক্রি করেন, এবং দোকানটার নাম হচ্ছে ধানসিঁড়ি। রায়গঞ্জের নিশীথ সরণিতে আপনার প্রতিষ্ঠান। সেই সাইনবোর্ডের ব্যাকগ্রাউন্ডটাও বেশ কাঠের ওপরে একটা নতুন ধরনের নাম রয়েছে। এই নামটা কোত্থেকে পেয়েছেন? না, মূলত ধানসিঁড়ি একটা নদীর নাম, এটা সবাই জানে। তো নদী একটা প্রবাহমানতার কথা বলে, তো আর একটা বইয়ের দোকান তো একটা প্রবাহমান ব্যাপার থাকে বইয়ের ক্ষেত্রে বা হস্তশিল্পের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমি একটা প্রবাহমানতার রূপক হিসেবে একটা নদীর নাম বেছে নিয়েছি। ভারী চমৎকার। এইবারে আমরা জানবো যে আপনার ওখানে কত সংখ্যক মোটামুটি বই রয়েছে। আমার দোকানে এবং গুদাম ঘরে মোটামুটি 1006-এর বেশি বই বর্তমানে রয়েছে। আমরা দেখেছি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের বিভিন্ন জেলার দুষ্প্রাপ্য সব বই আপনার সংগ্রহে রয়েছে। এই বইগুলো কিভাবে সংগ্রহ করেছেন এবং কতদিন আগে থেকে এটা সংগ্রহ করেছেন? বইগুলো সংগ্রহ তো আমার চলতে থাকে। আসলে বিভিন্নভাবে বইগুলো চলে আসে। পুরনো বই, কোনো পুরনো বাড়ি, সেটা রায়গঞ্জের কোনো পুরনো বাড়ি হতে পারে, বা সেটা মানে অন্য রাজ্যের কারো কোনো সংগ্রাহক তার বইগুলো সে কোথাও বেচে বিক্রি করে দিয়েছে, সেখান থেকে আমরা বিভিন্নভাবে মারফত কিনে আনি আর কি। আর বাংলাদেশের বই ছাড়াও বিভিন্ন ধরনের দুষ্প্রাপ্য বই আমার দোকানে রয়েছে। খুব সুন্দর। এইবারে আমরা আসছি পরের প্রশ্নে। আপনি এই দোকানটা কত সালে তৈরি করেছেন? এটা 2003 সালের মানে পয়লা বৈশাখে এটা শুরু হয়েছিল, আজ থেকে প্রায় 24 বছর আগে। এই দোকানে আমরা দেখেছি হস্তশিল্প ছাড়াও বই যেমন রয়েছে বিভিন্ন ধরনের, মানে যে ধরনের পাঠকরা এই বই চান সেই বইই আপনি সরবরাহ করতে পারেন। আমরা শুনেছি আপনি অফলাইন এবং অনলাইনে দুভাবেই বিক্রি করেন, সেটা কিভাবে সম্ভব? না, আমার একটা ওয়েবসাইট আছে। দোকান তো আমার আছেই রায়গঞ্জ নিশীথ সরণিতে। তাছাড়া আমার একটা ওয়েবসাইট আছে। সেই ওয়েবসাইটের মাধ্যমে সারা পৃথিবীর মানুষই আমার ওয়েবসাইটের মাধ্যমে বই কেনে। ওয়েবসাইট থেকে হোয়াটসঅ্যাপে তারা আমার যোগাযোগ করে, তারপরে তাদের সাথে আমার বইপত্রের সূচিপত্র সব হোয়াটসঅ্যাপে ছবি দিয়ে দিই। তারপরে আমি সারা ভারতবর্ষে বিভিন্ন রাজ্যতে এবং আমাদের এই রাজ্যের প্রায় প্রতিটি জেলাতেই আমার প্রচুর ক্রেতা রয়েছেন। এইভাবে আমার বিষয়টা চলছে। খুব সুন্দর। এবারে আমরা বলবো, ভারতবর্ষে এই মুহূর্তে 28টা স্টেট, 8টা ইউনিয়ন টেরিটরি মানে কেন্দ্রশাসিত অঞ্চল রয়েছে। সেই 28টা রাজ্যেই কম বেশি আপনি বই পাঠিয়েছেন, মানে ক্রেতাদের চাহিদা অনুযায়ী। এবং এ রাজ্যের 23টা জেলা রয়েছে এই মুহূর্তে, 23টা জেলাতেই আপনি বই বিক্রি করেছেন। সেটা কিভাবে সম্ভব হয়েছে? সেই কি ওয়েবসাইটের মাধ্যমেই? হ্যাঁ, এটা মূলত ওয়েবসাইটের মাধ্যমে হয়েছে। কারণ এখন মানুষ মানে প্রায় বেশিরভাগ মানুষই নতুন প্রজন্ম বা যারা একটু বয়স্ক, তারাও এখন যে কোনো কিছু খুঁজতে গিয়ে ওয়েবসাইটটাকে প্রথমে সেদিকে আগে নজর দেয়। ওয়েবসাইটে সেই বইটার নাম লেখে। যখন আমার বইগুলো ওই ওয়েবসাইটে গিয়ে ধরা পড়ে, তখন আমার সাথে তারা যোগাযোগ করেন, এবং সেটা পৃথিবীর যে কোনো প্রান্তেই হতে পারে।
এই ক্ষেত্রে ভারতবর্ষ বা ভারতবর্ষের যে রাজ্যগুলো আছে সেখানে এবং তাছাড়া পশ্চিমবঙ্গের সমস্ত জেলাতেই আমার প্রচুর ক্রেতা রয়েছে। এটা আমার যোগাযোগ রয়েছে। তার জন্য তো প্রচুর বই সংগ্রহ করতে হয় এবং এটা খুব পরিশ্রমের কাজ বটে। তাহলে আপনি এই পেশাটাকে কেন বেছে নিয়েছেন? এটা কি আপনার ভালোবাসা থেকে, না এমনিতে কেউ চাপিয়ে দিয়েছে আপনাকে? না, এটা আমার একদমই ভালোবাসা থেকেই এই বই এবং হস্তশিল্পের এই যে দোকানটা আমি তৈরি করেছিলাম। প্রথমে আমি ভেবেছিলাম যে রায়গঞ্জে এমন একটা দোকান করবো যে দোকানটা কারণ নেই আর কি, মানে কোনো কালেই ছিল না, এরকম একটা জায়গা থেকে আমি ভেবেছিলাম। তখন দেখলাম যে পুরনো বইপত্র জার্নাল এবং তার সাথে হস্তশিল্প এবং হস্তশিল্প পরেও মানে একদম যেটাকে বলা হয় একদম মানে একটা শিল্পকর্ম মানে একটাই হবে এরকম শিল্পকর্ম আছে, মানে সমকালীন শিল্পকর্ম যেগুলো সেগুলো বিভিন্ন মাধ্যমে তৈরি। তার মধ্যে ছবিও আছে, বিভিন্ন স্ট্যাচু আছে, টেরাকোটার কিছু কাজও আছে। সম্পূর্ণ সেগুলো এইখানে মুখে আমি ছবি ছাড়া বোঝাতে পারবো না, এইভাবেই চলছে। ভারী চমৎকার। আপনি এই বইগুলো বিভিন্ন মেলায় কি প্রদর্শনীতে কখনো অংশ নিয়েছেন, যে মেলায় নিয়ে গিয়ে বিক্রি করার কথা ভেবেছেন বা কিছু, বা বই মেলাতে আপনি ডাক পান? না, আমি কোনো মেলাতে এখনো যাইনি এবং যেতেও চাই না। তার কারণটা হচ্ছে এই দুষ্প্রাপ্য বইপত্রের যে দামগুলো থাকে, এই দামগুলো নিয়ে একটা ক্রেতাদের সাথে একটা বড় সমস্যা তৈরি হয়। সেজন্য এত ভিড়ের মধ্যে বইগুলো নিয়ে গিয়ে যদি কিছু বই হারিয়ে যায় বলছি আমি, বা এবং দাম নিয়ে এত বেশি বিতর্কতে জড়িয়ে পড়তে হবে যে সেই কারণে একদম খুব সিরিয়াস পাঠক ক্রেতা ছাড়া তাদের মধ্যে আমি যেতে চাইও না। তো সেই কারণে ওয়েবসাইটটা করেছি, সেখানে একদম যারা একদম সচেতন যারা ক্রেতা তাদের মাধ্যমেই আমার এই ব্যবসাটা চলছে আর কি। অসাধারণ। এইবারে বইগুলো তো ধরুন আমরা দেখেছি ব্রিটিশ পিরিয়ডের, মানে ভারত স্বাধীন হওয়ার আগেও যেমন আপনার কাছে সম্ভারে রয়েছে, ঠিক তেমনি আবার স্বাধীনতার পরেও তার দাম সেই সময় সামান্য ছিল। বইয়ের দামটা নির্ধারণ কিভাবে করেন আপনি? বইয়ের দামটা ওটা মানে বর্তমানে যে সময় এবং তার মূল্যবান, ওটা একদমই খুব ব্যক্তিগত জায়গা থেকে আমি স্থির করি আর কি। বইয়ের দামটা সেটা একটা লাভ তো অবশ্যই থাকে। তবে সমস্যাটা হচ্ছে যেই বইটা বিক্রি হয়ে যায় সেটা আর পাওয়া যায় না, কারণ আমার কাছে প্রায় প্রতিটা বই একটা করেই থাকে। তার সেই কারণে মানে খুব অসুবিধা এবং খুবই সমস্যার প্রবলতম সমস্যার জায়গা যেটা, যে যখন একটা ধরুন মানে একটা বই আছে যে অন্ধ্রপ্রদেশের একটি বিশেষ মন্দিরের একজন দেবদাসী সম্পর্কে তার নাচ নিয়ে একটা বই। এবার ওই বইটা একবার আমার করোনার সময় বিক্রি হয়ে গেল, ঠিক করোনার মধ্যে, কারণ করোনা চলছে, আমি পোস্ট করলাম বইটা। ওই বইটা বিক্রি হওয়ার পরে অন্তত 50 জন ক্রেতা বিভিন্ন জায়গা থেকে বইটার জন্য মানে তারা ওয়েবসাইটে এসে আমাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে বইটা পড়েছে, কিন্তু সেটা তো আর পাওয়া যাচ্ছে না। এমনকি অনেকে এরকম বলেছে, আপনি দাদা আপনি আপনার জন্য যা করতে হবে করবো, আপনি শুধু ওই ক্রেতার নাম্বারটা দিন। না, সেটা তো সম্ভব না, মানে সেটা যোগাযোগটা আমি রাখি, মানে ওইভাবে আমি সেভ করা থাকে, কিন্তু সেটা দেওয়া যাবে না। ঠিক, তার মানে আপনাকে কিছু কিছু বিড়ম্বনাতেও পড়তে হয়, মানে কে ওই বইটা লিখেছেন, কেন লিখেছেন, এই সমস্ত খবরও বোধহয় লোকে জানতে চায়। তো আপনার কাছে দেখেছি বিভিন্ন পুরনো, যেমন হচ্ছে আগেকার দিনের যৌনতা, তার উপরেও আপনার কাছে বই, চটি বই আমরা যেমন দেখেছি, তেমনি বিভিন্ন অঞ্চলের জাতিগত বিদ্রোহ, তারও একটা রূপরেখা আপনার ওখানে রয়েছে। বিভিন্ন ছবি, মানে আজ থেকে ধরুন 50 বছর বা 100 বছর আগের সেই ছবিগুলো কোন ক্যামেরায় তোলা ছিল, কত সুন্দর করে ছাপা হয়েছে। এই যে ছাপার ভাবনাটা আপনাকে কখনো কৌতূহল জাগায় না, যে এই যে ধরুন বইগুলো যারা ছেপেছিল বা যে সমস্ত প্রেসে ছাপা হয়েছিল, এটা কি আপনাকে কৌতূহল বাড়ায়? হ্যাঁ, এটা তো খুবই একটা দারুণ মানে প্রশ্ন করলেন।
সেটা খুবই ভালো লাগলো প্রশ্নটা শুনে আর কি। সেটা হচ্ছে মানে এই যে পুরনো বইগুলো যে মুদ্রণ করা হচ্ছে, এই মুদ্রণের যে যন্ত্রগুলো মেশিনগুলো ছিল সেগুলো নিয়ে একটা বড় গবেষণা সারা পৃথিবীতেই আছে। মানে যারা ক্রেতা তারা অনেক সময় প্রথম মুদ্রিত বইটা চায়, ফার্স্ট এডিশন বইটা চায় অনেক সময়। কারণ প্রথম মুদ্রিত বইটার মধ্যে ধরুন আজ থেকে একটা 150 বছর পুরনো বই আমার কাছে আছে, 1870 সালের বইও আছে, 1821 সালের বইও আছে আমার কাছে। সেই বইতে যে ধরনের প্রিন্টিং প্রেস থেকে যে বইটা লেটার প্রেস থেকে হয়তো বেরিয়েছিল, বা অনেক সময় উড কার্ভিং থাকে, হ্যাঁ, মানে কাঠখোদাই করা বইও থাকে, সেই সময়ে যে প্রিন্টিং যে পদ্ধতিগুলো ব্যবহার হতো তাতে একটা যারা এই পুরনো বইগুলো তাতে তারা সেই সময়কার বইগুলোতে যে ধরনের হরফ ব্যবহার হয়েছে, যে ধরনের প্রিন্টিং লেটারে যে ধরনের মানে স্ট্রাকচার গড়নগুলো ছিল, সেগুলো মানুষকে খুবই একটা সেই সময়ের ঐতিহাসিক একটা সময় পরিবাহিত করে ফেলে মানুষের মনকে। এবং সেইখানে দাঁড়িয়ে সেই যে পুরনো দিনের প্রিন্টিং প্রেস এবং তার যে লেটার হেড এবং সেগুলো বইটার টোটাল ইলাস্ট্রেশন, এই সম্বন্ধে মানুষ একটা অদ্ভুত একটা মানে মানুষের মনে একটা অদ্ভুত উন্মাদনা তৈরি হয়। এবং তারা বিশেষ করে ইতিহাস সম্পর্কে তারা একটা খুব দারুণভাবে মানে আলোকপ্রাপ্ত হয় সেই সময় 100 বছর 150 বছর পিছিয়ে গিয়ে সেই বইটা দেখে, যে তাতে তারা খুবই মানে ভিতরে খুব আলোড়িত হয়। মানে সেটা আমার ক্ষেত্রেও হয়েছে, কারণ এটা সত্যি এটা খুব গুরুত্বপূর্ণ আপনি প্রশ্ন তুলেছেন। যে আমি বইয়ের ক্ষেত্রে দেখেছি যে বইয়ে ইলাস্ট্রেশন খুব জরুরি। মানে বিভিন্ন বই ঘাটতে গিয়ে দেখেছি যে যেই বইতে ছবি আঁকা থাকে, খুব সামান্য কোনো একটা বই, মানে খুব সামান্য কোনো একটা বই, সেখানে হয়তো একটা খুব মানে ধরুন কারো একটা জীবন কথা লেখা হচ্ছে, ধরুন রায়গঞ্জের কারো, এবার সেই ব্যক্তি হয়তো নাটক করতেন বা গান করতেন বা কোনো একটা বিশেষ কোনো একটা কাজ করতেন, তাকে নিয়ে যখন ছোটো করে দু একটা কার্টুন আঁকা হবে বইয়ের মধ্যে, বা তার কোনো বিশেষ কোনো তার জীবনাচরণ নিয়ে যদি কোনো ছবি আঁকা থাকে, বা তার কোনো যদি একটা পারিবারিক ছবি থাকে, তখন সেই ছবিটা কি হচ্ছে, ছবি এবং লেখা, সেই ছবিটা তখন একটা আরও একটা ঐতিহাসিক উপাদানের মানে একটা খুব মানে জোরালো একটা মানে তথ্যের একটা ভাণ্ডার হয়ে ওঠে। সেজন্য মানে আগে তো ছিলই, এখনও যারা ভালোভাবে বই প্রকাশ করছে, প্রিন্ট করছে, তারা এই ছবিটাকে খুব সীমিতভাবে ব্যবহার করলেও তারা কিন্তু খুব গুরুত্বপূর্ণভাবে ব্যবহার করে। ভালো। এইবারে আমি আসছি পরের প্রশ্নে। আপনি ভাষা ও ভাবনা বলে যে সংস্থাটা আছে, সেই সংস্থার একটা পদে রয়েছেন। এই ভাবনাটা আপনার কী করে এলো? মানে আপনি তো বইয়ের জগতের লোক, তার সঙ্গে আপনি হস্তশিল্পকে প্রাধান্য দেন, সেগুলোকে মানুষের কাছে মানে বিক্রির সামগ্রী হিসেবে তুলে ধরেন। আপনার রায়গঞ্জের নিশীথ সরণিতে আপনার এই প্রতিষ্ঠানটা রয়েছে ধানসিঁড়ি, সেখানে মানুষ খোঁজখবর করে আপনার কাছ থেকে বই কেনেন অফলাইনে। তো এই যে আমার বক্তব্যটা, যে ভাষা ভাবনাতে আপনি গেলেন কী করে? না, এই সংগঠনটা তৈরি হয়েছিল আসলে রায়গঞ্জের মানে এটা তো আমার সংগঠন না, রায়গঞ্জে আরও যে 10-12 জন মানুষ ছিলেন তাদের উদ্যোগে এই সংগঠনটা তৈরি হয়েছে। তবে আমি একটা মূল অনুঘটক ছিলাম, সেটা অবশ্য ঠিক কথা। তবে ওই একই ব্যাপার আর কি, সংস্কৃতির প্রতি টান এবং বাংলা ভাষার শহীদ যারা হয়েছে, যেটা এত বড় বাঙালি একটা বিশাল বড় একটা মানে দানের ফলে একটা ভাষা নিয়ে একটা আলাদা রাষ্ট্র গঠন হলো, সেটা নিয়ে সেরকম উদযাপন আমাদের এই উত্তরবঙ্গে বা রায়গঞ্জে অন্তত ছিলই না। সেই ক্ষেত্রে সেটা পালন করা খুব কর্তব্যমূলক মনে হলো। তবে ওখানে যারা আরও ছিলেন, যারা বিভিন্ন ব্যক্তিত্ব যারা ছিলেন ওই সংগঠনে বা এখনও আছেন, তারা যদি এটাকে সমবেতভাবে আমার সাথে সবাই মিলে না ভাবতেন, তাহলে তো এই সংগঠনটা গড়ে উঠত না। সেজন্য এখানে আমি একা না, আরও 10-12 জন আছে আর কি, তাদের বিরুদ্ধেই ভাষা আমার সংগঠনটা প্রতি বছরের অনুষ্ঠানটা করি। এবং আপনাকে সকলে ভালোবেসে ওই পদটা দিয়েছে, তাই তো? ভাষা ভাবনার আপনি জেলা সম্পাদক পদে আছেন নাকি? না, পদটা বলতে আমাদের তো বছরে একটা করে অনুষ্ঠান হয়, সেজন্য মানে যে প্রচুর যে কাজ হয় সেরকম কিছু না, ওই একজন সম্পাদক থাকলেই হয়, সে আমাকেই রেখেছে আর কি। তা ভাষা ভাবনাতে আপনি কত সাল থেকে আছেন, বা রায়গঞ্জে এই ভাষা ভাবনাটা কত সাল থেকে এগিয়েছে? এটা 2000 সাল থেকে। 2000 সাল থেকে। তার মানে আপনি বইয়ের দোকান করা 24 বছর আগে বইয়ের দোকান করেছেন সে ধানসিঁড়ি,
ঠিক তেমনি তারও আগে আপনি এই সাংস্কৃতিক জগতের সঙ্গে বা এই যে প্রতিবেশী রাষ্ট্র রফিক জব্বাররা যেভাবে আত্মবলিদান দিয়েছেন, তাদের কথা মাথায় রেখে আপনারা ওই সংগঠনটাকে গড়ে তুলেছেন, আপনাকে সম্পাদক করেছে এই হ্যাঁ, মাধ্যমে। এইবারে আমি বলবো যে আপনার ওয়েবসাইটটার নাম কি? এটা হচ্ছে www.dhansiri.in। আচ্ছা, ওটাতে গেলেই আপনার হ্যাঁ। সমস্ত অ্যাড্রেসগুলো তারা পেয়ে যাবে সব পেয়ে যাবে, বলছি। দর্শক পাঠকরা। সেই সঙ্গে আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটা যদি আরেকবার একটু আমাদের দর্শকদের উদ্দেশ্যে বলেন, আপনার হোয়াটসঅ্যাপ নম্বরটা। 9563646472। বাহ, তাহলে এই নম্বরে যোগাযোগ করলেও আপনি বইগুলো, দুষ্প্রাপ্য বই, হ্যাঁ। আপনি কি কখনো অর্ডার নিয়ে বই আনেন? না, না, আমি অর্ডার নিয়ে বই আনেন না। আপনার যা সঞ্চয় রয়েছে প্রায় 6000 বই, হ্যাঁ। তার থেকে যারা যারা কিনবেন বা যারা আপনার ওয়েবসাইটের লিস্টে রয়েছে, আপনি কম্পিউটারাইজ তো দেখে নিতে পারেন যে হ্যাঁ। মুহূর্তে যে আপনার কী কী বই রয়েছে। কারণ বইগুলো তো ইংরেজি ভাষা ছাড়াও বাংলাও আছে, বাংলাও আছে, বাংলা ইংরেজি দুটোই। দুটো আছে। তো ওই নামগুলো তো সকলের পক্ষে মনে রাখা সম্ভব না, বা যিনি দায়িত্বে রয়েছেন তার পক্ষে মনে রাখা সম্ভব না। তো নামগুলো দিলে আপনি সার্চ করে নিয়ে দেখে নিয়ে হ্যাঁ। বলেন যে আমার কাছে অ্যাভেলেবেল আছে, তখন তারা অর্ডার করে। আচ্ছা, আপনি বলেছেন যে বিদেশে, মানে আমরা জেনেছি যে বিদেশেও আপনি বই পাঠিয়েছেন, যেমন ফ্রান্স, জার্মানিতে। সেই ক্ষেত্রে পাঠানোর পদ্ধতিটা কি, যদি আমাদের দর্শকদের হ্যাঁ, উদ্দেশ্যে সেক্ষেত্রে পাঠানো খুবই ভালো পদ্ধতি। সেটা হচ্ছে আমাদের যে ইন্ডিয়ান পোস্ট অফিস আছে, সেখানে ইনল্যান্ড ফরেন লেটার নামে একটা পার্সেল একটা সেকশন আছে, সেখানে গিয়ে পাঠাতে হয়। ওই দুটো আধার কার্ডের জেরক্স কপি লাগে, তাহলে ওটা পাঠানো যায়। আচ্ছা, রেট কেমন? মানে ধরুন ইংল্যান্ডে যদি লন্ডনে পাঠাতে যান, তাহলে তার রেট? অন্য একটা 500 গ্রাম বইয়ের জন্য ঠিক এখন মনে পড়ছে না, তাও বোধ হয় 1500 টাকা মতো লাগবে। 1500 টাকার মতো। তার মানে যারা সংগ্রাহক, মানে যারা বই ভালোবাসেন, তাদের কাছে টাকাটা বোধহয় কোনো ম্যাটার করে না। তারা ঠিক আপনার ব্যাংক অ্যাকাউন্ট দিলে তারা সেই অ্যাকাউন্টে ওরা পাঠিয়ে দেন টাকা। ভারী চমৎকার। আমরা মলয় দে সরকারকে পেলাম, তার কাছ থেকে অনেক কিছু জানলাম, অনেক কিছু বিষয়ে সমৃদ্ধ হলাম। তিনি যেমন পুরনো দুষ্প্রাপ্য বই বিক্রি করছেন, ঠিক তেমনি তার সংগ্রহের ভাণ্ডারে রয়েছে ভারতবর্ষের বিভিন্ন জেলার বিভিন্ন শিল্পীর হস্তশিল্প, আঁকা ছবি, বাঁধানো ছবি। সেই ছবিগুলো দর্শকেরা চাইলে কিনতে পারেন বা অর্ডার করতে পারেন, অথবা দেখার জন্য তার ধানসিঁড়ি দোকানেও আসতে পারেন। এমন একজন গুণী মানুষের সান্নিধ্য আমরা যেভাবে পেলাম, আমাদের দর্শকরাও নিশ্চিতভাবে আমি মনে করি যে তারাও অনেক বেশি সমৃদ্ধ হবেন এমন মানুষটির কাছ থেকে, যে মানুষটি গতানুগতিক কোনো পেশা বেছে নেননি। তিনি বেছে নিয়েছেন এমন একটা ভাবনা যেখানে পুরনো বই বিক্রি হয়। সেই পুরনো দুষ্প্রাপ্য বইগুলো পাওয়ার জন্য আগামী দিনে যোগাযোগ করুন। তার উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটুক, ধানসিঁড়ি এমন একটা জায়গায় পৌঁছক যার নাম ইতিমধ্যেই ওয়েবসাইটের মাধ্যমে www.dhansiri.in এ সার্চ করলেই আপনারা পেয়ে যাবেন। এই মানুষটির সুস্বাস্থ্য কামনা করে আজকের মতন আমরা স্টুডিওতে এখানেই ফিরে যাচ্ছি। আচ্ছা।